প্রিয় দর্শক, স্বাগতম আজকের আয়োজনে। দর্শক, আজ আলোচনা করব ঢাকায় মার্কিন গোয়েন্দাদের ব্যাপক আনাগোনা ও নরেন্দ্র মোদী কিভাবে আরশোলা দমন করতে পারলেন। এই দুটো বিষয় নিয়েই আজ আমরা কথা বলবো। শুরুতে বাংলাদেশ প্রসঙ্গে যাব। চাইলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। চলুন শুরু করি। আমাদের সাথে আজ যুক্ত আছেন রাজনীতি বিশ্লেষক শেখ ফরিদ ও রফিকুল ইসলাম ভূঁইয়া। আপনাদের দুজনকে আমজনতার আজকের লাইভে স্বাগত জানাই। ফরিদ ভাইকে দিয়েই শুরু করি। ফরিদ ভাই, আপনি অবশ্যই সংবাদটা পেয়েছেন নর্থ ইস্ট নিউজের। তারা বলছে জেরাল্ড পি হ্যামিল্টন, যিনি ৩৫ বছর সিআইএ তে কর্মরত ছিলেন এবং দক্ষিণ এশিয়া, লাতিন আমেরিকা, ইউরোপে দায়িত্ব পালন করেছেন বিভিন্ন সময়ে, বর্তমানে একটি অজ্ঞাত মিশনে ঢাকায় রয়েছেন এবং ৩১ জুলাই ঢাকা ত্যাগ করবেন। এর আগেও এবং তিনি বলা হচ্ছে তিনি হোটেল অয়েস্টিনে উঠেছেন। তার আগে হোটেল অয়েস্টিনে এক গোয়েন্দা লাশ পাওয়া গিয়েছিল। যাই হোক, এই প্রসঙ্গেই আপনার কাছ থেকে জানতে চাইবো যে এর মধ্যে তো আমাদের রাষ্ট্রপতি পদত্যাগ করলেন 25 তারিখ, 26 তারিখেই আবার এই ধরনের একটা খবর চলে আসলো। আসলে বাংলাদেশে মার্কিনীদের কি এমন মিশন চলছে বর্তমানে? আপনার কাছে কি ধরনের তথ্য আছে বা আপনার বিভিন্ন সাইড অ্যাঙ্গেল থেকে কি মনে হচ্ছে? ফরিদ ভাই। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শক এবং সহ আলোচক আপনাদের সকলকে শুভেচ্ছা। দেশটা তো এখন পৃথিবীর সকল আমি মনে করি যে পৃথিবীর এই মুহূর্তে সবচেয়ে বেশি গোয়েন্দা সংস্থার লোক, সারা পৃথিবীর যত বড় বড় গোয়েন্দা সংস্থা আছে সবগুলোই বাংলাদেশে একটি। এটা তো এত চিন্তিত হওয়ার কিছুই নেই, কারণ আপনি এর আগে জানেন যে যেটা আপনি শুরুতেই বললেন যে একজন মার্কিন ব্যক্তি বা গোয়েন্দা সংস্থার লোক এর আগে একটা হোটেলে মারা গিয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এটা নিয়ে মার্কিনীরা টু শব্দটি করেনি, এমনকি তাদের পোস্টমর্টমও এখানে করেনি। তো আপনি এই বিষয়টা তো তখন থেকে শুরু বললেও ভুল হবে। আমাদের বাংলাদেশে তো আমরা যদিও শুধু বলি যে একটি মাত্র দেশ জড়িত, আসলে তা বাংলাদেশের এই 2024 সালের 5ই আগস্টের যে সরকার পতনের যে আন্দোলন, এই আন্দোলনে তো পৃথিবীর একটি পরাশক্তি বা একটি দেশ জড়িত না, অনেক দেশ এখানে জড়িত ছিল, অনেক সংস্থা এখানে জড়িত ছিল। অনেকেই তো শুধু একটি দেশের নামই বলে, আসলে তো তা না। তো যেহেতু অনেকটি দেশ জড়িত ছিল, তাদের প্রতিপক্ষ দেশও আবার এই দেশে রয়ে গেছে। সুতরাং কোন গোয়েন্দা সংস্থা যে এখানে বসে আছে চুপচাপ নীরবে, আমার তা মনে হয় না। প্রতি মুহূর্তে আপনি দেখেন আমাদের দেশের যে অবস্থা, প্রত্যেক সময় একটি করে ঘটনা ঘটতেছে। শুধু তাই না, ভারতেও আপনি দেখলেন যে কি ঘটে গেল। তো তারপর বার্মার ব্যাপার আছে, চাইনার ব্যাপার আছে, সমুদ্র দখলের ব্যাপার আছে, ভূমি দখলের ব্যাপার আছে, আকাশপথ দখল নেওয়ার ব্যাপার আছে। আর আমেরিকা তার বন্ধু রাষ্ট্র যারা এখানে এই মুহূর্তে বসে আছে, তুরস্ক এবং পাকিস্তান, তাদের প্রতিও তো সে যে বিশ্বস্ত বা তাদের প্রতি যে সে নীরব বা একেবারেই তাদেরকে মনে করে যে বিশ্বস্ত, এটা তো আমরা কেন, কেউ বিশ্বাস করবে না। পাকিস্তানকে তো আমেরিকা বিশ্বাস করে না, তুরস্ক কেউ বিশ্বাস করে না। তাদের উপরও গোয়েন্দাগিরি করার জন্য তো এখানে আছে। আমাদের দেশের বিরুদ্ধে এটা আগেও ছিল, এটা নতুন কিছু না। বাংলাদেশে বেশ কয়েকটা গোয়েন্দা সংস্থার বহু হয় না, বেশ কয়েকটা গোয়েন্দা সংস্থা এখানে আগে থেকেও সক্রিয়, এখনো সক্রিয়। এখন এটা প্রকাশ্য এসেছে। আমরা দেখলাম আমাদের সাবেক গোয়েন্দা প্রধান চলে গিয়েছিল তুরস্কে, তারপর সেনা প্রধান গেল। তো এগুলো রহস্যজনক চলতেছে। বাংলাদেশ নিয়ে তো, বাংলাদেশ তো এখন গণিমতের মাল। আমাদের বাংলাদেশের আকাশ, বাংলাদেশের জলপথ, বাংলাদেশের স্থলপথ, এগুলো সব তো গণিমতের মাল। এখন তো এটা আমাদের হাতে নাই। আমরা কোন দেশ থেকে খাদ্য কিনবো, কোন দেশ থেকে কাপড় কিনবো, কোন দেশ থেকে ধান চাল আনবো এবং কোন দেশে কি পাঠাবো, এটা তো অন্য দেশ নিয়ন্ত্রণ করতেছে। তো এখন বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা এখানে আসতেই পারে এবং তারা আসবে, এটাই স্বাভাবিক, কারণ তারা একটু স্মরণ করে আমি গত আলোচনায়ও এই তথ্যটা তুলে ধরেছিলেন যে ভারতীয় অনেক মিডিয়া এবং ভারতীয় গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে বলা হয়েছে যে ভারতীয় বিভিন্ন সীমান্তে মার্কিনীদের আনাগোনা বেড়েছে। জি, এর সাথে বাংলাদেশে জি
সম্পর্ক তো অবশ্যই আছে। এর সাথে এটা তো ধরা পড়েছে বলে না জেনেছেন, যেগুলো ধরা পড়ে নাই তারা কারা, তারা কোথায় আছে তা তো আমরা জানি না। যারা ধরা পড়েছে এটা দুই একজন জানলাম, কিন্তু যেগুলো ধরা পড়ে নাই তারা কারা এবং তারা কোথায় আছে আমরা তো জানি না। এই দেশের সীমান্তে, অন্য দেশের সীমান্তে ধরা পড়তেছে, এগুলো সিমটম তো ভালো না। যে ভারতের মতো সীমান্তে যদি থেকে থাকে তাহলে বাংলাদেশে থাকাটা খুবই স্বাভাবিক, কারণ আমাদের এখানে তো বর্গা দেওয়া আছে, এখানে তো আর কেউ ধরবে না। কারণ এই মুহূর্তে তো বাংলাদেশ সরকারের কোনো সংস্থার এই মুরুদ নাই, একমাত্র ভারত ছাড়া কোনো ভারতীয়দের পরিচালনা কোনো সংস্থা ছাড়া পৃথিবীর যে কোনো সংস্থা এখানে অ্যাক্টিভ থাকলে তাকে তো ধরার ক্ষমতাই তারা রাখে না এই দেশের। আমরা দেখেছি এই ভিগারিস্তান পাকিস্তানের একজন মোটর সাইকেলের নাম্বার প্লেট নাই, ড্রাইভিং লাইসেন্স নাই, সে রংপুর দিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাকে 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 জরিমানা করার ক্ষমতা এই দেশের মানুষের নেই, এই দেশের পুলিশের নাই। বরং পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেছে বলে জনগণই তাকে গালাগালি করেছে যে তাদের আব্বা পাকিস্তানের একজন বিনা লাইসেন্সে বিনা মোটরসাইকেলের কাগজ যাইতেছে, আপনি আটকালেন কেন? এবং তাকে ভারতের পুলিশ বলা হয়েছিল। তাহলে ভারতের পুলিশ, ভারতের কেউ এরকম ধরা পড়লেন না, দেখবেন কিভাবে ছাই দিয়ে ধরে। তো এতে তো এখন তো সারা আমাদের বাংলাদেশ, আবারও বলতেছি, বাংলাদেশ এখন গনিমতের মাল। তাই যে যার ইচ্ছা মতো আসতেছে যাইতেছে, আসবে যাবে। এখন বাংলাদেশ যখন বাংলাদেশি মানুষের যাদের মেরুদণ্ড শক্ত এরকম একটা সরকারের হাতে পড়বে, তখন না বোঝা যাবে যে বাংলাদেশ আসলে কতটুকু সক্রিয়, কতটুকু নিষ্ক্রিয়, কতটুকু তার নিজস্ব মতামত ব্যক্ত করতে পারে। আপনি দেখেন আমাদের এখানে গম আসতেছে, বেশি দামে গম আনতেছে, তারপরে শুনবেন বেশি দামে সার আসবে, যা আনার আনবে, এবং জিজ্ঞেস করলে বলবে এটা দেশের স্বার্থে। মানে কয়দিন পরে বলবে যে তোমার পরনের কাপড়টা খুললো, যে কেন এটা দেশের স্বার্থে। তোমার জামা খুললো, তারপর বললো তোমার প্যান্টও খুললো, এটাও দেশের স্বার্থে। মানে এখন যা ঘটবে সব দেশের স্বার্থে। এই দেশে এখন সরকার যখন ব্যর্থ হবে, তার রাষ্ট্র পরিচালনায় আইন শৃঙ্খলার অবনতি সহ যত রকম সমস্যা আছে, অর্থনৈতিক সমস্যা, চাকরি নাই, বেকার, আজকে পত্রিকা এসেছে 4 কোটি বেকার, শিক্ষিত বেকার তাও, তাহলে মূর্খ বেকার আরো কত আছে, অশিক্ষিত বেকার কত। তো এতগুলো বেকার, সব সমস্যা কি? এগুলো সব আওয়ামী লীগ তৈরি করেছে আর ভারত তৈরি করেছে। আর তারপরে যেটা পারবেন সেটা ওইটা বলে দিবেন, ওইভাবে বলে দিবেন সব আল্লাহ করছে। তারপরে আপনার জনস্বার্থে যখন কোনো ব্যর্থ হবেন, আরো এখন নতুন শব্দ, বেশি দামে চাল কিনবেন জনস্বার্থে, বেশি দামে তেল কিনবেন জনস্বার্থে, বেশি দামে ডাল আনবেন জনস্বার্থে, বেশি দামে রপ্তানি বন্ধ জনস্বার্থে, ব্যাংকে টাকা নাই জনস্বার্থে। সব হয় বলবেন জনস্বার্থে করছেন। দেশে আইন শৃঙ্খলা অবনতি, মব চলে কেন, সন্ত্রাস চলে কেন, জনস্বার্থে। আর যখন আরো বেশি আটকে যাবেন তখন বলবেন এটা ফ্যাসিস্ট সরকার দায়ী অথবা ভারত দায়ী। এটা বললে আপনি খালাস হয়ে যাবেন। তো এইভাবে এখন যদি আপনাকে এই যে আমাদের সংসদ, এখানে একটাবার কেউ প্রশ্ন করলো না যে এই যে বিদেশি গোয়েন্দারা আসতেছে যাইতেছে, এটা তো বাদ, এটা তো আলাপিন, এটা তো প্রকাশ্যই। এই দেশের চুক্তি নিয়ে কোনো সংসদে টু শব্দটি কেউ করলো না, করার মুরদ এই দেশের নাই। তো এই দেশে তো বিদেশিরা আসবে এবং তাদের মতোই তারা কাজ করে যাবে। নিঃসন্দেহে বাংলাদেশে এই মুহূর্তে গনিমতের মাল হয়ে আছে পাশ্চাত্য দেশের কাছে। ফরিদ ভাই, এই যে গোয়েন্দা তৎপরতা অনেক দিন থেকেই আমরা দেখছি, এবং সর্বশেষ খুব উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা যিনি রিটায়ার্ড হলেও তারা কিন্তু কাজ করে, বিভিন্ন মিশনে যায়। দক্ষিণ এশিয়াকে অশান্ত করে তোলার ছক কষা হচ্ছে কিনা, এই যে সম্প্রতি ভারতে এত বড় আন্দোলন হয়ে গেল, আপনার কি মনে হয় যে তারা এখানে দক্ষিণ এশিয়াটাকে আমাদের খুবই অশান্ত করে তুলছে বা তোলার পরিকল্পনা নিচ্ছে ভূরাজনীতিতে? তারা আসলে কি খেলা খেলছে? আপনার কি মনে হয়? দক্ষিণ এশিয়া তো অশান্ত করে রেখেছে, বাধার রেখেছে কোথায়? পাকিস্তান আফগানিস্তানের মারে, আফগানিস্তান পাকিস্তানের মারে, ওইদিকে আবার ইরান তো আলাদা বাদই দিলাম ওইসব। আবার বাংলাদেশটাকে 2005 সালের পরে বাংলাদেশের 2024 মানে আমরা একটু ভালোই ছিলাম, বাংলাদেশ ভারত অংশটা ভালোই ছিলাম, পাকিস্তান আফগানিস্তান নিয়ে ওদিকে বেশ ঝামেলা টামেলা চলছিল। এখন কি ওই পাকিস্তান আফগানিস্তানের পরিস্থিতি কি বাংলাদেশ ভারতের মধ্যেও সৃষ্টি করার কোন গভীর ষড়যন্ত্র চলছে? আপনার কি মনে হয়? বাংলাদেশ ভারতের মধ্যে ঘটবে নাকি বাংলাদেশের ভিতরেই 2 পক্ষ 3 পক্ষ বানিয়ে ফেলবে, সেটা তো সামনে আমরা দেখতে পাবো। অলরেডি বাংলাদেশে রোহিঙ্গাদের দিয়ে কালকে না 5-7 দিন আগে একটা টিভিতে, বিদেশি একটা টিভিতে দেখলাম, সেখানে ইংরেজি ভাষার একটা নিউজ, সেখানে দেখলাম কিভাবে বাংলাদেশ অনুপ্রবেশকারী যে রোহিঙ্গা এদের সহ
এবং ভারতের বার্মার যে রোহিঙ্গা তাদের কিভাবে ভারতে প্রতিষ্ঠিত করতেছে কোন কোন এনজিও সংস্থা, সেগুলোর একটা রিপোর্ট দেখলাম। তো এগুলো তো পরিকল্পিত ভাবেই করা হচ্ছে। বার্মা রোহিঙ্গাকে বাংলাদেশে সেটেল করা হয়েছে তো এমনি না তো। এই যে 12 লক্ষ রোহিঙ্গাকে তো আপনাকে জামাই আদরে বসায় খাওয়ার জন্য তাদের রাখেন নাই। এদের দিয়ে তো একটা ঘটনা, যদি আপনি কেউ বাংলাদেশের ভিতরে যদি আওয়ামী লীগ বিএনপি দিয়ে জামাত দিয়ে যদি সিভিল ওয়ার না করতে পারে তারা তারা আপনি নিশ্চিত থাকেন যে এই রোহিঙ্গাদের দিয়ে একটা কিছু করাবে। এবং যেদিন আফগানিস্তান থেকে আমেরিকান সৈন্য চলে যায়, তখন যখন আফগানিস্তানের তালেবান সৈন্যরা যখন আফগানিস্তান দখলে নেয়, তখন আমি বলেছিলাম যে এই যে এখন ক্ষেত্র মানে যুদ্ধ খেলা ঠিকই থাকবে, ক্ষেত্রটা মাঠটা পাল্টে যাবে। সেই মাঠটা সময় একটা মাত্র ছিল, সেটা হলো বাংলাদেশ। এটা তো আগেই বলে রেখেছি আমি। এবং এটা সমূহ সম্ভাবনা না, এটা ঘটবেই। বাংলাদেশকে ব্যাটেল ফিল্ড তারা বানাবেই। প্রয়োজনে ভারতের সাথে একটা ব্যাটেলের মধ্যে নামাবে, অথবা বাংলাদেশটাকে একটা ব্যাটেল ফিল্ড বানিয়ে কয়েক পক্ষ দিয়ে মারামারি করাবে। এটা ঘটবেই। এটা আপনি চাইলেও ঘটবে, না চাইলেও ঘটবে। আমরা যতই চেষ্টা করি এটা ঠেকে রাখতে পারবো না। এমনকি আরেকটা জিনিস বলি, খোদ আওয়ামী লীগও যদি আবার, আওয়ামী লীগ তো আর ডিসেম্বরে তো আওয়ামী লীগ ঢুকে পড়বে, আওয়ামী লীগ যদি 27 সালে ক্ষমতায় আসে, তারপরও ঠেকিয়ে রাখা যাবে না। এই দেশকে অস্থিতিশীল করবেই। হয় ভারতের সাথে এই সরকার যদি যদি টিকে যায়, একে দিয়ে যুদ্ধ বাঁধিয়ে দিবে ভারতের সাথে, তার জন্য কত রকম অপপ্রয়াস চালানো হলো এটা আপনি আমি সকলেই জানি। এই দেশে কোনো দেশকে আক্রমণ করলেও বলে না যে আক্রমণ করতে যাচ্ছি, কিন্তু এই দেশে ডক্টর ইউনূস, আদম ব্যাপারী ইউনূস, সুৎখোর ইউনূস, বাটপার ইউনূস, এই আদম ব্যাপারী ইউনূস আসার আগেই বলেছিল 7 সিস্টার খেয়ে ফেলবে। আর তিনি আসার পরে এই দেশের আমার ভাবির পোলারা, এই দেশের রিক্সাওয়ালা, হাঁপানি রুগী, রাস্তায় হাঁটতে পারে না, রিটায়ার্ড আর্মি অফিসার, এরাও বলা শুরু করলো 7 সিস্টার খেয়ে ফেলবে। তো এগুলো এটা কি এমনি বলেছে মনে করেছেন? যদি অনেকেই মনে করে এগুলো তো এমনি বলেছেন, না ভাই, এগুলো এমনি বলে না। কোনো মানুষ যখন কোনো কথা বলে শূন্যের উপরে বলে না। মানে একটা লোক মনে করেন যে কোনো কিছু করতে পারবে না, একটা লোক যখন চিৎকার চেঁচামেচি করে তখন ধরে নিতে হবে তার আশেপাশে কেউ আছে বা তাকে কেউ এগুলো বলাচ্ছে, নাহলে সে কেন বলবে এগুলো? একটা ছোট্ট একটা দেশ বাংলাদেশ, যার না আছে অর্থনৈতিক ভিত্তি, যার না আছে গণতান্ত্রিক ভিত্তি, যার না আছে সামরিক ভিত্তি, সেই দেশটা পৃথিবীর 3 নম্বর অর্থনৈতিক দেশ এবং পৃথিবীতে শক্তিশালী একটি রাষ্ট্র, যার পারমাণবিক শক্তিধর দেশ এবং সুপার পাওয়ার হওয়ার লাইনে 1 নম্বরে আছে, এখন 6 নম্বরে। যদি কখনো হয়, সেটা ধরে নেওয়া হচ্ছে যে ভারতের নামটা সবার আগে। সেই ভারতের সাথে আপনি ফাইট করতে যাচ্ছেন বাংলাদেশ, অর্থাৎ আপনি একটা চুহা হয়ে, মানে চুহা হয়ে বিল্লির সাথে নয়, চুহা হয়ে আপনি হাতির সাথে ফাইট দিতে চাইতেছেন। তো বুঝে নিতে হবে যে কোনো না কোনো কিছু তার পিছনে ছিল, ষড়যন্ত্র ছিল বা আছে। তো যদি ধরেন এখন ডিসেম্বর মাসে জননেত্রী শেখ হাসিনা আসলেন এবং এই দেশের 27 সালে ক্ষমতার পরিবর্তন হয়ে গেল, ধরে নিতে বলতেছি, তারপরেও এরা বসে থাকবে না। এরা এদের কার্যক্রম চালিয়ে যাবে, বাংলাদেশকে অস্থিতিশীল করবে। কারণ যুদ্ধবাজদের যুদ্ধ দরকার। যুদ্ধবাজদের যারা অস্ত্র বানানোর শিল্প, ভারী শিল্প যাদের আছে, তারা তো যুদ্ধ চাইবে। যুদ্ধ না থাকলে আপনি, রোগী যদি না থাকে ওষুধ বেচবেন কই? সব রোগী যদি ভালো হয়ে যায়, রোগ না থাকলে রোগ সৃষ্টি করতে হবে ব্যবসা করার জন্য। তো এরা তো এই বাংলাদেশকে অস্থিতিশীল করবেই। মানে আমরা কোনোভাবেই পার পাবো না। এই সরকার থাকলেও পার পাবো না, পার তো পাবোই না। এই সরকার থাকলে, এই তথাকথিত মুসলেকা সরকার থাকলে আমরা তো পার পাবোই না। ইভেন আওয়ামী লীগ সরকার আসলেও আমরা, মনে হয় না যে একটা যুদ্ধ বা যুদ্ধাবস্থা বা একটা ব্যাটেল ফিল্ড যে হবে না বাংলাদেশ, তার গ্যারান্টি কি? তার জন্যই তো তারা এত কিছু করতেছে। কেউ মানে বাংলাদেশের স্থিতিশীল ধারাবাহিক যে পরিস্থিতিটা ছিল সেটা ভেঙে পড়েছে, এটাই বোঝাতে চাচ্ছে। ভেঙে পড়েছে না, ভেঙে ফেলা হয়েছে, পরিকল্পিতভাবে ভেঙে ফেলা হয়েছে। তার শুরুয়াত হলো 2024-এর 5ই আগস্ট। প্রথমে পুলিশ বাহিনীর, আইন শৃঙ্খলা বাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। এই পুলিশ বাহিনী কিন্তু আর কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে পারবে না। আপনার হাত ভেঙে গেলে ঠিক করতে পারবেন, পা ভেঙে গেলেও ঠিক করতে পারবেন, মেরুদণ্ড ভাঙলে কিন্তু আপনি আর ঠিক করতে পারবেন না। আপনি ধুকে ধুকে হয়তো বেঁচে থাকবেন, ধুকে ধুকে টিকে থাকবেন, কিন্তু মেরুদণ্ড ভেঙে গেলে পুলিশের, আইন শৃঙ্খলা বাহিনীর তাদের যে মেরুদণ্ড, সেটা ভেঙে ফেলা হয়েছে পরিকল্পিতভাবে। কেন করা হয়েছে? যাতে অদূর ভবিষ্যতে এই দেশে মানে আইন শৃঙ্খলার অবনতি ঘটানো যায়। কারণ আপনার আর্মি দিয়ে তো সবসময় দেশ শাসন করতে পারবেন না, কখনোই সম্ভব না। আপনি হয়তো সাময়িক পারবেন, যেমন এখন করতেছে। এরা সেনাবাহিনীকে পর্দার অন্তরালে রেখে বা পর্দার সামনে রেখে গুজামিল দিয়ে চলতেছে। তারপরে আবার যারা এর বিরোধিতা করবে তারা এদের পক্ষে, তাই এই মুহূর্তে আপনি মনে করতেছেন যে টিকে আছে তারা। কিন্তু যখন এই 18 মাস, এই যে 22 মাস যাবৎ সেনাবাহিনীতে বাংলাদেশ চলতেছে,
এটা যদি শেখ হাসিনার আমলে 22 দিন থাকে, সারা পৃথিবীতে আন্দোলন শুরু হয়ে যাবে, এর বিরুদ্ধে বক্তব্য দেওয়া শুরু হয়ে যাবে। ভারতেও এর বিরুদ্ধে, ভারতের বামেরা চিঙ্কু বামেরা মিছিল করবে, বাংলাদেশের বাঙ্গু বামেরা মিছিল করবে। কিন্তু এখন যে 22 মাস যাবৎ সেনাবাহিনী নিয়ে শাসন করতেছে এই তথাকথিত মুসলেকা সরকার আর জামাতি সরকার, কোন বামপন্থী দেখুন বাটপার গুলো একটা টু শব্দ ঠিক করে না। এদের একটা মিছিল আপনি দেখেছেন বা একটা মানববন্ধন, সেনাবাহিনী হটাও, মৌলবীরাও এখন কিছু বলতেছে না। কিন্তু যখনই শেখ হাসিনা আসবে 22 দিন যদি সেনাবাহিনীতে চালায়, তাহলেই দেখবেন যে বাংলাদেশে আওয়ামী লীগ যখন 22 দিন চালাবে, মসজিদে মিম্বরে বয়ান শুরু হয়ে যাবে, কলামের উপর কলাম প্রসব করবে এই বাংলাদেশের বাটপার বুদ্ধিজীবীগুলো। এই বেহায়া বুদ্ধিজীবীগুলো দেখবেন তখন কত হাজার কলাম প্রতি মাসে সাপ্লাই করে। আর বিদেশ থেকে দেখবেন কত প্রতিবাদ হয়। এমনকি যে কিছু বাটপার আছে, কলকাতা দিল্লির কিছু বাটপার বাম আছে, সেগুলো দেখবেন মিছিল চেঁচামেচি করবে, বাংলাদেশের এম্বাসি হাই কমিশন ঘেরাও করতে। তখন এখন মনে করেন আওয়ামী লীগ ক্ষমতায়, আর 22 মাস যাবৎ সেনাবাহিনী এই কলকাতা আর দিল্লির বাটপার কিছু বাম আছে না, এরা তখন ঘেরাও করতো হাই কমিশন। কিন্তু বাংলাদেশে এখন যে আছে, এখন কোনো সমস্যা নাই। এখন এত বড় একটি ছাত্র সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ, কোনো সমস্যা নাই। আওয়ামী লীগের মতো বড় দল নিষিদ্ধ, কারো কোনো গণতন্ত্র খতম হয় না। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে যখনই দেখবেন যে জামাতকে নিষিদ্ধ করেছে, যখনই দেখবেন শিবিরকে নিষিদ্ধ করেছে, আর বিএনপি নিষিদ্ধ করলে তো কথা